আমাদের মাতৃত্বকালীন ছুটি দিতে হবে, আমাদের মাসিক ভাতা প্রতি মাসে মিটিয়ে দিতে হবে, আমাদের 15,000 টাকা স্থায়ী ভাবে পার্মানেন্ট ভাবে 15,000 টাকা দিতে হবে, আমাদের বকেয়া 1 বছরের টাকা যা বাকি আছে সব মিটাতে হবে, আমাদের 1 বছরে পিএলআই টাকা বাকি আছে, আমরা ট্রেনিং এর টাকা পাই না, এই সব পাশাপাশি ব্লকে সব পেয়ে গেছে, অথচ আমরা ট্রেনিং এর 1 টাকাও পাই না। সেই সব টাকা কোথায় যাচ্ছে আমরা জানতে চাই, সবই আমরা হিসাব চাই। খেলা এক্সট্রা ডিউটি, আমাদের কোনো মান সম্মান থাকে না সেখানে, আমরা সেখানে গেলে আমাদের কোনো বসার থাকে না, কোনো টিফিন থাকে না, অথচ মাস্টার সবার জন্য তাদের একটা আলাদা ভাবে ব্যবস্থা থাকে, আমাদের কিছু ব্যবস্থা থাকে না। আমরা সারাদিন দাঁড়িয়ে থাকলেও আমাদের পরিষেবা দিই, এখানে যেখানে মেলা খেলা স্কুল কোনো মানে পরীক্ষা সব কিছুতেই ভোটের সময়ও ডিউটি দিতে হয়, আমাদের খাওয়ার পর্যন্ত বাড়িতে গিয়ে খেয়ে আসতে হয়, তার জন্য কোনো পয়সা পাই না। পোলিওর সময় আমরা পোলিও করি তবুও টাকা পাই না, করোনার সময় আমরা কোনো টাকা পাইনি, কিছু টাকার হিসাব আমাদের কখনোই মিলে না। স্টোরির শুরুতেই যার কথা শুনলেন তিনি হচ্ছেন পশ্চিমবঙ্গের একজন আশাকর্মী। পশ্চিমবঙ্গের আশাকর্মীরা তাদের দাবি দাওয়া নিয়ে 23শে ডিসেম্বর থেকে লাগাতার কর্মবিরতি জারি রেখেছেন। শুধু কর্মবিরতিও নয়, তারা জমায়েত, ধর্ণা, আন্দোলন, বিক্ষোভ, সমাবেশ সমস্ত কিছু করে চলেছেন এবং বুধবার দিন ছিল স্বাস্থ্য ভবনের সামনে তাদের এক বিক্ষোভ আন্দোলন এবং ডেপুটেশন জমা দেওয়া। এই আশাকর্মী কারা? এই আশাকর্মীরা হচ্ছে একদম প্রান্তিক মানুষ, মহিলা বিশেষ করে, এবং তারা প্রান্তিক মানুষদের স্বাস্থ্য পরিষেবা দিয়ে থাকেন এবং স্বাস্থ্য সচেতনতার কাজটাও করে থাকেন। এই আশাকর্মী কারা জানতে হলে আমারই একটি স্টোরি আছে, যার লিঙ্ক আমি এই স্টোরির সঙ্গে অ্যাটাচ করে দেবো, আপনারা দেখে নেবেন। এবার আসি বিষয়ের মধ্যে। আশাকর্মীদের এই যে আন্দোলন চলছে, কেন চলছে, কি কারণে তারা এই আন্দোলন চালাচ্ছেন, আসুন আমরা তাদের মুখ থেকেই অনেকের সাথে কথা বলেছি। ইনসাইট অফ এর ক্যামেরা, তারা অনেকেই তাদের দাবি দেওয়া থেকে শুরু করে তাদের মানসিক যে লড়াই, তাদের সমস্তটা তারা তুলে ধরেছেন ইনসাইট অফ এর ক্যামেরার সামনে। আসুন শুনে নিই। আমরা 11 সালে 13 তারিখ থেকে জয়েন করেছি, পুরো একটা বছর, 11 সাল পুরো বছরটাই আমরা বিনা পয়সাতে পরিশ্রম করেছি। তারপরে আমাদের দিদি 13 সালে ইন্ডোরে ডাকছিলেন, 13 সালে আমাদের 1300 টাকা দিয়ে দিচ্ছেন এবং তার সঙ্গে কিছু ইনসেন্টিভ চালু হয়েছিল। এখন আমরা এসছি, আমাদের এখন দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আর আজকের দিনে 5250 টাকা থেকে একটা সংসার চলে? আমরা তার জন্য আন্দোলন করেছি এবং আমরা সামাজিক স্বাস্থ্যকর্মী থেকে আমরা পুরো একদম স্বাস্থ্যকর্মী হিসাবে আমরা তা মানে চাইছি, স্বীকৃতি চাইছি। স্বীকৃতিগুলো কি কি একটু যদি বলেন? স্বীকৃতিগুলো ন্যূনতম আমাদের বেতন দিতেই হবে এবং আমাদের ইনসেনটিভ ন্যূনতম কত? আমরা 15,000 দাবি রেখেছি এবং আমরা কি করেছি, আমাদের ইনসেনটিভের কোনো প্রয়োজন নেই, যা দেবে আমাদের স্যালারি দেবে। আর একটা কি, পড়াশোনা বাচ্চাদের মোবাইল দিচ্ছে অথচ ওদের কোনো শর্ত নেই, আমাদের মোবাইলের উপরে এত শর্ত কেন? কি শর্ত? কি শর্ত? আমাদের মোবাইলের উপর শর্ত আছে, আমাদেরকে ফেরত চাইছে মোবাইল। কাজ আমাদের মোবাইল ফেরত চাওয়ার ঘটনাটা ভালো করে বলুন। মোবাইলটা কার? ফেরত চাইবে কেন? মোবাইলটা আমাদের দিদি দিয়েছেন, এই মোবাইলের জন্য টাকা দিয়েছিলেন। তাহলে আমরা এতদিন কিসে কাজ করেছি যে আমাদেরকে কেন নতুন মোবাইল কেন কিনতে হবে? এগুলো আমাদের উপরে। মোবাইলটা ব্যবহার করে আপনারা কি করতেন? মানে এই ক্ষেত্রে আমরা যে নিজস্ব পার্সোনাল মোবাইলটা কিনেছি, সেটা আমরা তো এই সরকারি কাজে নিয়ে করতেছি, কিন্তু আমাদের এখন যে মেডিসিন দেওয়া হতো আপডেট করা, আমি ওকে বলে দিচ্ছি। হ্যাঁ, আমাদের মেডিসিন আপডেট, মায়েদের খাওয়ার দেওয়া, আপডেটটা কি? মেডিসিন আপডেট আমাদের ধরুন আয়রন, ক্যালসিয়াম, আমরা ফ্যামিলি প্ল্যানিং এর মেথড বা এই যে আমরা মাসে মাসে ঔষধ ইনটেক করি, ফ্যামিলি প্ল্যানিং বলুন, আয়রন, ক্যালসিয়াম, মায়েদের যেটা দরকার আমরা যেগুলো করি আমাদেরকে মোবাইলে ইনটেক করতে হয়, বুঝতে পারছেন? আর যে কোনো ব্যাপার না, মোবাইলে সব রাখতে হয়, সব এ টু জেড। তাহলে দিদি যে আমাদের মোবাইল দিলেন, তাহলে আমরা এতদিন কি কাজ করেছি, কিসের সাহায্যে কাজ করেছি, এগুলো কেন আমাদের উপর এত শর্ত? তাহলে আপনাদের দাবি হচ্ছে আপনাদের স্যালারি দিতে হবে। হ্যাঁ, ন্যূনতম স্যালারি কত? আমরা 15,000 টাকা দাবি রেখেছি। আমাদের ইনসেনটিভের কোনো প্রয়োজন নেই।
আমাদের হ্যাঁ এখানে আসুন, সামনে আসুন। হিসাবে কি আপনার মান্যতা। নামটা? আমার নাম তৃষ্ণা মণ্ডল। আচ্ছা আপনি সামনে আসুন, সামনে আসুন, সামনে আসুন, এখানটায় আসুন। বলছি ভাগে ভাগে ইনসেন্টিভ দেওয়া বন্ধ করতে হবে। ভাগে ভাগে ইনসেনটিভ মানে আমরা যে কেন্দ্রীয় সরকার কেন্দ্র সরকার যে আমাদের কি বলবো ভাতা হিসেবে কাজের মান হিসেবে যেটা আমাদের টাকাটা দেয় খুবই সামান্য সামান্য টাকা, সেটা কিন্তু 4 মাস ধরে আর কি আটকে রাখা হয়। security আছে আপনাদের? আমাদের কাজের চাপটা এত কেন? আমরা কাজের চাপ? আমরা এনএমডিডির মতো দিচ্ছে, সিএইচওর মতো দিচ্ছে, জিপি আমাদের করছে, ব্লক লেভেল আমাদের দিচ্ছে। কেন এত আমাদের? তাহলে আমাদের কাজের চাপের সঙ্গে আমাদের পয়সাটাও বাড়ুক। আপনাদের মূল কাজটা কি একটু বলুন দর্শক। আমাদের অ্যাকচুয়ালি আমরা যখন 11 সালে জয়েন করি আমরা অনুঘটকের কাজ করতাম মা এবং বাচ্চাদের নিয়ে। এখন কেন আমাদের এনসিডি সেখানে কি করতে এনসিডি প্রেসার সুগার সবই আমাদের করতে হবে। আমরা পিএলআই এর টাকাটাও ঠিক মতো পাচ্ছি না। লেপ্রোসি আছে কিনা সেগুলোও তদন্ত করতে হবে। লেপ্রোসি আছে কিনা সেগুলোকে আমাদের তদন্ত করতে হবে। এগুলো আপনাদের এখন করতে হচ্ছে। এখনো করতে হচ্ছে আমাদের। আচ্ছা তাহলে আপনারা কি আপনারা 23শে ডিসেম্বর থেকে তো বললেন যে হ্যাঁ, একদম 23শে ডিসেম্বর থেকে আমাদের কর্মবিরতি চলছে। আমরা কোনো সুরাহা না পেলে আমাদের কর্মবিরতি চলবে। আচ্ছা এই কর্মবিরতি মানে আপনারা কি কি করছেন আর কি কি করছেন না? আমরা কোনো কিছুই করছি না। আমরা মা বাচ্চার কোনো পরিষেবা দিচ্ছি না। মা বাচ্চা থেকে পাবলিকেরও আমরা কোনো পরিষেবা দিচ্ছি না। আর আমরা যদি আমাদের কোনো কিছু না হয়, আমরা যদি দিদির কাছ থেকে কোনো প্রতি উত্তর না পাই, আমাদের কর্মবিরতি চলবে। আচ্ছা আমি খুবই ভালো কথা বলেছেন, কারণ এর কোনো সুরাহা নেই। না। কিন্তু আমি একটা কথা বলছি, বলুন। আপনারা যাদেরকে এই পরিষেবাটা দেন তারা কিন্তু আপনারা ছাড়া অন্য জায়গায় পরিষেবা পাবে না। পাবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনারা পরিষেবা না দিলে তারা পরিষেবা পাবে না। আচ্ছা এইরকম কি কিছু আপনাদের এই পরিষেবার জন্য আসলে আপনারাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আমরাই ক্ষতিগ্রস্ত হচ্ছি। আপনারা যাদের জন্য করছেন তারা আমরাই তো দিদি, আপনারাই তো তারা দিদি। আর আমরা যেদিন থেকে নিয়োগ করেছি মায়ের মাতৃমৃত্যু শিশু মৃত্যুর হার কমানোর জন্য অলরেডি নেই। সেটা জনসংখ্যা বৃদ্ধি কমানো হয়েছে। পালস পোলিওর যে এত সফলতা ভারতবর্ষে কাদের জন্য? আশা কর্মীদের জন্য। আমাদের জন্য আশা কর্মীদের জন্য আমাদের কোনো ছুটি নেই। লেভেলের কাজ করেন সেই লেভেলের মানুষের পক্ষে বড় বড় জায়গায় যাওয়া সম্ভব না। সেক্ষেত্রে আপনারা সার্ভিস না দিলে যেটা হবে যে আমরাই সার্ভিস পাবো না, আপনারাই সার্ভিস পাচ্ছেন না। আচ্ছা সেটা হচ্ছে যে এইটা কি কাজ চালিয়ে রেখে এই প্রতিবাদ আন্দোলন করা সম্ভব না? কি করে করব? আমাদের কোনো কাজ হচ্ছে না। প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু কোনো কাজ আমাদের কোনো ছুটি নেই। আপনি ভাবুন তো, আমরাও তো মানুষ। আমরা কি সবসময় 24 ঘন্টায় পরিষেবা দিয়ে যাব? আমাদের ছুটি নেই। আশাকর্মী মরে গেলে তার বাড়ির কোনো নেই, ক্ষতিপূরণ যে ছেলে মেয়ে ছোট অবস্থায় ধরুন সেটাও নেই। না, কোনো নেই আমাদের কোনো কিছু নেই। এমনি পাবলিক আজকে দিদি আমাদের ঠিক হয়ে যাবে, কাঁদবেন না। না কাঁদা নয়, আমরা আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আমরা এখন চাইছি যে দিদি কি প্রত্যুত্তরে কি দেন, না হলে আমরা একদম ধর্মঘট চালিয়েই যাব। কোনো কিছু তার থেকে আমাদের যে হায়ার লেভেলেও যেতে আমরা তাই যাব। আমাদের দাবিটা এমন কিছু না, 500 টাকা করে তো যারা দিন মজুর তাদের জন্য 500 টাকা যদি নির্ধারণ করা হয়, তাহলে আমরা রাত থেকে দিন 24 ঘন্টা 24 ঘন্টা পরিষেবা দিয়ে যখন মাকে নিয়ে যেতাম, 11 সালে যখন মাকে নিয়ে যেতাম 300 টাকা। আজকে 20 শতাব্দী পেরিয়েও আমাদের সেই 300 টাকা কি করে হয়? একটা মায়ের রাত্রিতে যাচ্ছি, মায়ের আমরা নিজেরা বাড়ি ফিরছি, টিফিন আছে, আমাদের কোনো কিছু নেই। আসাদের থাকার জায়গাটাও পর্যন্ত নেই। আসাদের থাকার জায়গাটাও নেই। থাকার জায়গা আমরা যে হসপিটালে মা নিয়ে যাবো, মা তো চলে গেল। আমাদের ধরুন আমরা রাত্রিতে বাড়ি ফিরে, আমাদের ধরুন ডিস্ট্রিক্ট তমলুক জেলা হসপিটাল। আপনি কোথা থেকে এসেছেন? আমি ময়না থেকে, পূর্ব মেদিনীপুর ময়না বোজাবার সাব সেন্টার থেকে এসেছি। আমি খেজুরি বারাতলা সাব সেন্টার থেকে এসেছি। আপনি? ময়না ব্লক চাঁদিপেটা সাব সেন্টার থেকে। ময়না ব্লক গজিনা সাব সেন্টার। আচ্ছা আপনি যে সমস্যাটা বলছিলেন যে হসপিটালে যখন মাকে নিয়ে যান। হ্যাঁ অবশ্যই, মাকে যখন নিয়ে যাই, মা তো চলে গেল, যে আমরা ওই রাত্রিতে বাড়ি ফিরতে পারবো না। আমাদের কোনো থাকা খাওয়া কিছুই নেই। তাহলে আমরা কি খাওয়া তো চুলাই পড়ুক, থাকবো আপনাদের নিজেদের নিরাপত্তা তো নেই। আমাদের কোনো নিরাপত্তা নেই।
তা আমাদের উপর যখন তখন যা পাত্তাই কথা বলে। না কিন্তু আপনারা তো আশা কর্মী, আপনারা তো মানে আপনারা তো নিজের ইচ্ছায় যাচ্ছেন না। না। তো সেক্ষেত্রে ওই হসপিটাল গুলো তো কোনো রকম বার্তা দেওয়া থাকে না যে এনারা যাবে? না কিছুই নেই, কিছু আমাদের কি বলে জানেন দিদি, আমাদের বলে মাকে ভর্তি করো চলে যাও, তোমাদের এইটুকু বাড়ি ফেরার সম্ভব হবে? কোথা দিয়ে কি দিয়ে যাবো? তাহলে তো আপনারা কাজটাই করতে যাবেন না। তাহলে আমার কোনো আমাদেরই নিরাপত্তা নেই। না বালিকার বিয়ে আশারাই করবে, কেন আশাদের কোনো নিরাপত্তা নেই? খালি না বালিকা যাতে না বিয়ে হয় আমাদের আশাদের উপরেই নির্ভর, কিন্তু আমরা প্রোটেকশন কোথায় পাচ্ছি? আটকাতে হবে না বালিকাদেরকেই, তার উপর আশাদের উপরেই আশাদের উপরেই আশা ভরসা। আশাদের উপরেই ইমেজ মা প্রেগন্যান্ট হলে তাতেও আশা দোষ। যাই করি না কেন, এত যে খাচ্ছি তার যে ন্যূনতম একটা পারিশ্রমিক আমাদের সংসারের দিকে তাকিয়ে আমরা সংসার ফেলে ছুটছি। হচ্ছেই আশারা করে, সর্বমূলে যত দোষ হবে সব আশাদের উপর দিয়ে চাপিয়ে আর আমরা গ্যাস লেভেলে কাজ করি বলে কি আমাদের কোনো মর্যাদা নেই? তাহলে আজকে আমরা আমাদের একদম দেওয়ালে আজকে এত দেখছেন জমায়েত, প্রায় 45,000 থেকে 50,000 কর্মী। তো আমরা অনেকে যারা উত্তরবঙ্গের বাড়ির ভিত, কিন্তু আমাদের কোনো মর্যাদা নেই। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবটাতেই আশা, কিন্তু আমরাই সবার থেকেই নিরাশা। একটা মা বাচ্চাকে যে আমরা দেখবো, সমস্ত কিছু পরিষেবা আমরাই দিচ্ছি, কিন্তু আমাদের জন্য কোনো কিছুই নেই। আমার এগরা 2 ব্লক, পূর্ব মেদিনীপুর। ও পূর্ব মেদিনীপুর থেকে এসেছেন? আমরা পূর্ব মেদিনীপুর থেকে এসেছি। আচ্ছা, এবার আমাকে বলুন যে এই তাহলে যতক্ষণ না এটা আপনাদের দাবি দাওয়াগুলো পূরণ হয় আমাদের কর্মবিরতি চলবে। আপাতত কর্মবিরতি চলছে। সমস্ত পশ্চিমবঙ্গ আশা ইউনিয়ন থেকে একদম কর্মবিরতি চলছে। আমরা কোনো না পেলে আমাদের কর্মবিরতি চলবে। 23 ডিসেম্বর থেকে চলছে। 23 ডিসেম্বর থেকে। আপনারা কি তাহলে আপনাদের এখন দাবি হচ্ছে যে আমাদের ন্যূনতম 15,000 টাকা দিতেই হবে। একদম মোবাইলে কোনো শর্ত রাখা চলবে না। আমাদের স্বাস্থ্যকর্মী হিসাবে আমাদের স্বীকৃতি দিতে হবে এবং আর একটা বলছে লাইফ ইন্স্যুরেন্স হিসাবে 5 লাখ টাকা, লাইফ ইন্স্যুরেন্স হিসাবে সব থেকে আমাদের ছুটি ভাগে ভাগে আমাদের দেওয়া চলবে না। আর আমাদের উপরি কাজ মেলা খেলায় কোনো ডিউটি দেওয়া যাবে না। 30 টাকা 50 টাকা এইভাবেই আমাদের ভাগে ভাগে দেওয়া হবে। যেরকম ইনসেনটিভ থাকে, বাচ্চার ইমিউনাইজেশন করালে ইনসেনটিভ থাকে, এই যে এই ভাগে ভাগে ইনসেনটিভ গুলো আগে একসঙ্গে দেওয়া হতো, এখন সেটা ভাগে ভাগে দেওয়া হয়। মেয়েরা কেউ বুঝতে পারে না যে কি হাতে কি টাকা ঢুকে। আমাদের যে কাজের ইনসেনটিভটা আসে আমরা সেটা মিলাতেই পারি না। মেলাতে পারেন না। আমাদের দিদি মেলাতে পারে, এত ভাগে ভাগে পয়সা দিচ্ছে আমরাই মেলাতে পারছি না। তো কি পারপাসে কত টাকা এসছে? আজকে কাজ করছি, মানে তার মানে আপনারা বলছেন যে এই যে মেলাতে পারছেন না, তার মানে না মেলানোর মধ্যে কিছু তো একটা গাড়ি আছে, আছে। থেকে যাচ্ছে। আজকে কাজ করেছি 5 মাস 1 বছর পরে টাকা ঢুকছে, মনে রাখা কি সম্ভব? কি করে সম্ভব? এই 2 টাকা 5 টাকা করে কি করে সম্ভব? টাকা সব গায়েব হয়ে যাচ্ছে, টাকা ঘাটতি পড়ে যাচ্ছে, গায়েব হয়ে যাচ্ছে। সেই ওটা বলেছি তো দিদিকে। আপনারা অসুস্থ হলে তাদের উনি বলুন না, আপনি আশা কর্মী? না 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 আপনি আশা কর্মী, আচ্ছা আসুন সামনে, আসুন সামনে। যে দিদিরা একটা মাকে সুস্থ রাখার জন্য বলছে যে মায়েদেরকে রেস্টে রাখতে হবে বা তার বাচ্চাকে সময় বুকে দুধ দিতে হবে, সেই মা তার নিজের বাচ্চা ছেড়ে ছেড়ে অন্য কাজে চলে যাচ্ছে, সেই মাতৃত্বকালীন ছুটিটা তো পাচ্ছে না। তার কি তার সকালীন ছুটিও নেই? না, তাহলে কি সেই মাটার কি তার সন্তানকে তার অধিকার দেওয়ার মতো কিছু নেই? আশা কর্মীরা তখনই আশা জাগাবে যখন তাদের জীবনে আশা আমরা কোনো ছুটি পাইনি, আমাদের ডিউটি করে বাচ্চার সঙ্গে যেতে হয়। কোনো ছুটি নেই, পরীক্ষা দিতে গেলে তাদের নিয়ে যাওয়ার মতো সময় থাকে না। অথচ বড় বড় দপ্তরে তাদের ছুটি আছে, সমস্ত কিছু তারা পাচ্ছে, কেন আশা কর্মীরা পাবেন? আরবান আশা, আমরা আরবান আশা, কিন্তু আমাদেরকে আরবান আশা বলা হচ্ছে, কিন্তু আমরা আদৌ আসার কোনো কাগজপত্র এই অবধি পাইনি। আমরা পাইনি, অন্য মিউনিসিপ্যালিটি কে কি পেয়েছে জানি না, কিন্তু আমাদের কাছে কোনো নথি নেই। আমার মালদা, ওল্ড মালদা মিউনিসিপ্যালিটি, মালদা। স্বাস্থ্য ভবন থেকে ডেপুটেশন দিয়ে বেরিয়ে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের যিনি রাজ্য সম্পাদিকা আছেন ইসমাতারা খাতুন, তিনি যেটা জানালেন সেটা হচ্ছে যে ভাতা বৃদ্ধির দাবি থেকে তারা সরছেন না। বাদবাকি যেটা দেওয়ার কথা বলা হচ্ছে সেটা তাদের ন্যায্য অধিকার, যেটা দিতে দেরি করছে সরকার। তিনি আরো বলেন যে এই যে আশাকর্মীদের যে পাওনা,
তার ওপরও তার সেই বিষয়েও হিসাবের গরমিল আছে বলে তিনি অভিযোগ করেন। আসুন তার কাছ থেকে আমরা শুনে নিই। ইনসেনটিভের টাকা যেগুলো 4 মাসের ডিল সব ক্লিয়ার করে দেবে। পিএলআই এর টাকা প্রতি মাসে মাসে দেবে। জল পরীক্ষার টাকা যা বাকি ছিল সব দেবে। ইনসেনটিভের বিভিন্ন যে আইটেমের টাকা সেগুলো সব দিয়ে দেবে। ভাগে ভাগে দেওয়াটা বন্ধ করবে এবং পৌরসভার ক্ষেত্রে ওই পৌরসভার মানে সুদের সঙ্গে যাতে আসার গ্রামীণ এবং আরবানের একই রকম অর্ডার একই সাথে যায় সেগুলো ওনারা দেখবেন। আর ভাতা বৃদ্ধিটা ওনারা বলছেন বিবেচনাধীন, সেটা বলেছে কর্মরত অবস্থায় যারা মারা যাচ্ছে তাদের পরিবারকে 5 লক্ষ টাকা দেওয়া, এইটা ওনারা করবেন, বাস্তবায়িত করবেন, এটা একরকম ভাবে কথাই দিয়েছেন। তারপরে মাতৃত্বকালীন ছুটি এই ব্যাপারটাও মানে 6 মাস 180 দিন এটা ওনারা বলেছেন আমরা এটাও করে দেব। এটা এক ধরনের মানে পরিপূর্ণ আশ্বাস নয়, এটা বাস্তবায়িত হবে এটা বলেছেন। কিন্তু আমাদের যেটা মূল কথা হচ্ছে ভাতা বৃদ্ধি করতে হবে। ভাতা বৃদ্ধি না করলে আমার যেগুলো পাওনাই ছিল সেগুলো দেওয়ার মধ্যে কোনো দেওয়া নয়, কিন্তু যেটা যেটা পাওনা ছিল সেটা দেওয়ার মধ্যে কোনো কৃতিত্ব নেই, আমার সেটা ন্যায্য পাওনা, এতে আমরা খুশি নই। কিন্তু ফিক্স ভাতা দিতে হবে, না হলে কর্মবিরতি চলবে। আগামী 21 তারিখে আমরা বলেছি আসবো, সেদিন ওনারা বলেছেন ঠিক আছে আসুন, এবং আমরা এটাই বলেছি যে আমরা কর্মবিরতি তুলতে পারছি না, আমরা এই কর্মীদের মতামত নেব, কারণ কর্মীরা যদি রাজি না হয় আমরা এটা তুলতে পারি না একটা দায়িত্বশীল সংগঠন হিসেবে। ফলে এখানে মতামত নেব। এবং কোন কর্মী যখন আমরা ভেতরে যাই তারা বলেছিল আমাদের যদি ফিক্সড ভাতা বাড়ানো না হয় তাহলে কিন্তু আমরা কর্মবিরতি তুলবো না। আমার ধারণা কর্মীরা সেই জায়গাতেই দাঁড়িয়ে থাকবে। ফলে আগামী কাল থেকে জেলায় জেলায় ব্লকে ব্লকে প্রতিটা পৌরসভায় এই বিক্ষোভ প্রদর্শন চলতে থাকবে, শান্তিপূর্ণভাবেই চলতে থাকবে। আর আমাদের আগামী 21 তারিখে আমরা এর চেয়ে কয়েক গুণ বেশি জমায়েত আবারও করব এবং আমরা প্রত্যাশা করব সেদিন আমাদের এই দাবিকে বাস্তবায়িত করবেন। এর মধ্যে উনি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে সরকার লেভেলে যা যা যেগুলো প্রোটোকল যে নিয়ম মেনে ভাতা বৃদ্ধি করার জন্য যা যা নিয়ম কানুন ওনাদেরকে বাকি আছে সেটাকে কমপ্লিট করবেন এবং সেদিনই আমাদেরকে কোন একটা খবর দেবেন, ভাতা বাড়াবেন। এইটা মানে ওনাদের কাছ থেকে এরকম একটু বুঝে এসেছি আমরা কর্মবিরতি চালাচ্ছি, কারণ আজকে ওনারা ভাতা বৃদ্ধির যে বাড়াবেনি এইটা কিন্তু পরিপূর্ণ আশ্বাস দেননি। তাতে আমরা বলেছি যে আমরা কবে আসবো এটা জানার জন্য আমরা বলেছিলাম তাহলে 16 তারিখে আসি। স্যার বলেছেন, নিগম স্যার বললেন যে আমি 16 তারিখে ছুটিতে থাকবো। আমরা বললাম তাহলে আমরা 21-এ আসি। তাতে বলেছেন হ্যাঁ 21 তারিখে আসুন, সেদিন আমি মিট করব। ফলে স্বাভাবিকভাবে ওনাদের সঙ্গে কথার ভিত্তিতেই এই ডেট হয়েছে। ফলে সেই কথাটা আমরা রাখবো ততদিন পর্যন্ত। দুঃখজনক হলেও আমাদের কর্মবিরতি চলবে, তাতে আমাদের টাকা কাটা যাক, বসিয়ে দিক, চাকরি চলে যাক, শোকজ হোক, সেটা নিয়ে আমরা ভাবিতও নই, ভীতও নই। কিছু কিছু টাকা পাওয়ার ক্ষেত্রে শর্ত ছিল, সেই শর্তের ক্ষেত্রে যেমন 2টি বুধবারে আশা কর্মীরা যদি কোনো কারণে সেন্টারে যেতে না পারে, অ্যাবসেন্ট হয়ে যায়, তাহলে গোটা মাসের তার 2000 টাকা সবটাই কাটা যায়। আমরা বলছি এই শর্ত তুলতে হবে এবং খেলায় মেলায় ভোটের ডিউটি এগুলো দেওয়া চলবে না। এই যে পিকনিক চলছে তাতে ডিউটি দেওয়া চলবে না। ওনারা বলছেন যে এই ডিউটি কে দেয়, আমরা তো দিই না। তাহলে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন এত অ্যাক্টিভ, তার উপরে স্বাস্থ্য ভবনের কোনো কন্ট্রোল নেই। এর দ্বারা বোঝা যায় আসার যে কেউ অভিভাবকের মতন তার প্রতি অবিচার, অন্যায়, টাকা কাটা। আমরা আজকে বলেছি এই হাওড়া জেলা থেকে, শুধু হাওড়া নয়, গোটা রাজ্যের প্রতিটা জেলায় প্রতিটা পৌরসভায় আশা কর্মীদের ইনসেনটিভের টাকা 1000 করে কম থাকে, 500 করে, 700 করে প্রতি মাসের ইনসেনটিভ। এভাবে কারচুপি হয়, দুর্নীতি হয়, সেটা ওনারা জানেন। কয়েকটি জেলার এরকম রেকর্ড আমরা ওনাদের কাছে দিয়েছি এবং সেটা ওনারা স্বীকার করেছেন এবং বলেছেন এই জিনিস যাতে আর না হয়, আসার এইটুকু সামান্য পয়সাও যাতে কোনোভাবে মার না যায়, কেউ যেন খেয়ে না নেয়, কেউ যেন দুর্নীতি না করে, সেটা ওনারা দেখবেন, এগুলো বলেছেন। আশা কর্মীদের এই লড়াই চলবে এবং
আর যেটা বলা সেটা হচ্ছে, আপনারা পুরোটা শুনলে বুঝবেন যে এই লড়াই কিন্তু আমাদের প্রত্যেকের। ন্যায্য বেতন কাঠামো থেকে শুরু করে স্থায়িত্বের দাবি, পেনশন থেকে শুরু করে আরো যা যা যাবতীয় অধিকার নিয়ে আশাকর্মীরা সংগঠিত হয়েছে বা হচ্ছে বা আগামীতেও তারা এই লড়াইটাকে জারি রাখবার কথা বলছে, সেই লড়াইয়ের যে বিষয়গুলি তারা তুলছেন, আমার মনে হয় সেই বিষয়গুলি আমাদের সকলের কর্মক্ষেত্রে ন্যায্য দাবি, এবং সেটা আমাদের সম্মানেরও যে দাবি তারা জানিয়েছেন, সেটা আমাদের প্রত্যেকেরই থাকবে। কোথাও আমার মনে হচ্ছে যে আমাদের প্রত্যেকের সুস্থভাবে, ভালোভাবে, ঠিক বেতন কাঠামো নিয়ে, ঠিকঠাক পরিবেশে নিজের সম্মান নিয়ে বেঁচে থাকার যে লড়াই আমরা প্রতিনিয়ত করছি, সেই লড়াইয়ে কিন্তু আশাকর্মীরা অনেক বেশি সংগঠিত। আমার ভিডিও একটু হয়তো আপনাদের বড় লাগছে, কারণ কেটে কেটে ছোট করে স্মার্ট একটা স্টোরি বানালে যেটা হয়, দেখতে খুব ভালো লাগে, শুনতেও খুব ভালো লাগে, কিন্তু যে মানুষগুলো রাস্তায় নেবে তাদের কথা তুলে ধরার চেষ্টা করছে, সেটা সরকারকে জানানো হোক, সেটা সাধারণ মানুষকে জানানো হোক, মিডিয়ার থ্রু, আমার মনে হয় তাদের কথাগুলি কাটাকুটি বাদ দিয়ে প্রেজেন্ট করলে যেটা হবে, তাদের এই লড়াইয়ের যে কথাটা, আমার সেটা মত যে অনেক বেশি মানুষের কাছে পৌঁছবে এবং কোথাও হয়তো একটা সংগঠিত হওয়ার বার্তা আমাদের সকলের মধ্যে আসছে। আশা করি এই লড়াই চলবে আগামীতেও। এই লড়াইয়ের কথা আমি তুলে আনার চেষ্টা করবো। এটা কোনো একদিনের স্টোরি না, লাগাতার এই ধরনের প্রান্তিক মানুষদের কথা, তাদের লড়াই, তাদের ন্যায্য অধিকার, তাদের না পাওয়া, তাদের মান সম্মান থেকে শুরু করে, মানে এই যাবতীয় যা যা আসলে আমাদেরকে একটা সুস্থ পরিবেশে সুস্থভাবে বাঁচতে সাহায্য করে, এই সমস্ত কথা নিয়ে ইনসাইট অফ আসবে তার ইউটিউব প্ল্যাটফর্মে। আপনারা ভালো থাকবেন, যেটা বারবার বলার চেষ্টা করি যে যদি এই স্টোরি মনে হয় গুরুত্বপূর্ণ, তাহলে অবশ্যই এটাকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং ভালো থাকবেন। নতুন এরকমই কোনো স্টোরি নিয়ে আবার দেখা হবে। জোহার।